7 মাস পর শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া নিয়ে প্রশ্ন। সরকারি রেকর্ড না থাকার কথা বলছে দুদক। তারা দেশে আছে, তারা দেশের বাইরে গিয়েছেন, সেই বিষয়টা দালিলিকভাবে কিন্তু আমাদের কাছে সেই তথ্যটা নাই। কমিশনের দায় এখানে। তারা এখনো পর্যন্ত এই বিষয়টাই সচেতন হচ্ছেন না যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। পটুয়াখালীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত একজন গ্রেফতার, আরেকজনকে খুঁজছে পুলিশ। মেডিকেল রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ। মাছ ও ট্রলার ব্যবসায়ী পরিচয় 5 মাস আগে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নেয় আরসা প্রধান আতাউল্লাহ। গ্রেফতারের পর হতবাক স্থানীয়রা। আসলে আমরা ভাবদারি নাই যে এরা এইরকম কাছে এখানে করে না করে তো আমরা জানি না। আমাদের তো একেবারে আতঙ্ক লাগতেছে শূন্য। সর্বজনীন পেনশন স্কিম সংস্কারের উদ্যোগ। 40 বছর থেকেই ভাতা পাবেন পোশাক খাতের কর্মীরা। মেয়াদ শেষে তোলা যাবে এককালীন অর্থ। ভরা মৌসুমেও আবাদের খরচ তুলতে পারছে না আলু চাষিরা। হিমাগার নিয়ন্ত্রণ করে ফায়দা লুটছে অসাধু সিন্ডিকেট। 100 থেকে 110 টাকা কেজি আমরা বীজ সংগ্রহ করে এই ফসলটা লাগাইছি। ব্যাপারীরা আলুর আমদানি থেকে নিতে চাচ্ছে না। স্টোর মালিক আছে জড়িত, তারাই তো সিন্ডিকেট করে এইভাবে দিয়ে দিচ্ছে। গাজায় বিমান হামলার পাশাপাশি ফের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। আরও 70 জনের মৃত্যু। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন দিশেহারা ফিলিস্তিনিরা। এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কিছুক্ষণের মধ্যে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। লাল সবুজ জার্সিতে প্রথমবারের মতো অনুশীলন করেছেন হামজা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দুদকের আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এমন অন্তত 100 জন আগেই বিদেশে চলে গেছেন। আসামি বিদেশে পালিয়ে যাওয়ার পর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার কি মানে? দুদক বলছে বৈধ পথে কেউ যায়নি, তাই সরকারের কাছে রেকর্ড নেই। এভাবে কি দুর্নীতির বিচার কার্যকর করা যায়? উত্তর খুঁজেছেন আখলাকুস সাফা। শেখ হাসিনা আর তার বোন রেহানা 5 আগস্ট দেশ ছেড়ে যান, গিয়ে ওঠেন ভারতে। এখনো সেখানেই আছেন। এটা সবাই জানলেও সরকারিভাবে জানে না দুর্নীতি দমন কমিশন। তাই 7 মাস পেরিয়ে আদালতে দুদকের উপপরিচালকের আবেদন। বিশ্বস্ত সূত্রের খবর, পরিবারসহ দেশ ছেড়ে চলে যেতে পারেন শেখ হাসিনা। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। 11 মার্চ শেখ হাসিনা রেহানা পরিবারের 7 জনকে দেওয়া হয় দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, যারা কেউই আদতে দেশে নেই। পুলিশের তথ্য অনুযায়ী দুদকের আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন অন্তত 100 জন আগেই চম্পট দিয়েছেন বিদেশে, যাদের সবার বিরুদ্ধে চলছে দুদকের অনুসন্ধান। আসামি চলে যাওয়ার পর কেন নিষেধাজ্ঞা? চলে গেছে, তারপর নিষেধাজ্ঞা দেওয়ার কোনো কারণ নেই। যার কোনো হয়রানি আমরা জানি না, সে কোথায় আছে সেটাও আমরা জানি না, এবং সে লিগালি দেশ থেকে চলে গেছে সেটাও আমাদের নলেজে নাই। তো আমরা তার প্রতি তো আমার দেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আমরা দিব। আর শেখ হাসিনার বিষয়টা এই কারণেও দেওয়া হইতে পারে যেহেতু লিগালি জানে দেশ থেকে। দুদক মহাপরিচালক বলেন, আসামিদের চলে যাওয়ার কোনো সরকারি রেকর্ড দুদকের কাছে নেই। আমরা কিন্তু জানি না অফিসিয়ালি যে কারা দেশে আছে, কারা দেশের বাইরে গিয়েছেন, সেই বিষয়টা দালিলিকভাবে কিন্তু আমাদের কাছে সেই তথ্যটা নাই। অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মইদুল ইসলাম দুদকের মহাপরিচালকও ছিলেন। বলছেন, আসামি বিদেশে যাওয়ার পর নিষেধাজ্ঞা হাস্যকর, গাফিলতি দুদকেরই। দুদকের গাফিলতি, দুদকের যারা অনুসন্ধান করছেন তাদেরকে ঠিকভাবে পরিচালনা করবার গাফিলতি, অর্থাৎ পুরো কমিশনের দায় এখানে। তারা এখনো পর্যন্ত এই বিষয়টাই সচেতন হচ্ছেন না যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। আসামিকে বাইরে রেখে দুর্নীতির মামলার বিচারের অভিজ্ঞতাও জানান সাবেক এই সিনিয়র জেলা জজ। যদি সাজা হয় তাহলে যে ব্যক্তি পালিয়ে গেছে সেই ব্যক্তি কিন্তু আদালতের যে এখতিয়ার সীমা আছে, জুরিসডিকশনের যে এলাকা আছে তার বাইরে চলে গেছে।
সেই ব্যক্তিকে ধরে এনে সাজা খাটানোটা এটা আর একটা জটিলতার বিষয়। সবাই জানে কিন্তু দুদক জানে না। এর মানে হলো দেশ ছেড়ে যারা গেছেন তারা কেউই বৈধ পথে যাননি, আর সে পথে ফিরতেও পারবেন না। এক্ষেত্রে পলাতক ঘোষণা করে রায় দিতেই পারেন আদালত, কিন্তু তা কার্যকর হবে কি করে? এখনো পর্যন্ত দুর্নীতির কোনো মামলায় বিদেশে পালিয়ে যাওয়া কাউকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কোনো নজির কিন্তু নেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। বুধবার সন্ধ্যায় ভিকটিম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে আসামি সাকিব মুন্সিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশে বাবার কবর জিয়ারত করে নানাবাড়ি যাওয়ার পথে একই গ্রামের সাকিব মুন্সি ও সিফাত মুন্সি ভুক্তভোগীকে একটি বাগানে তুলে নিয়ে পালাক্রমে নির্যাতন চালায়। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে ভর্তি। তার মেডিকেল রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগীর বাবা 19 জুলাই আন্দোলনের রাজধানীতে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি নিশ্চিত করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, অভিযুক্ত বাকিদের ধরতেও সোচ্চার প্রশাসন। আশ্বস্ত করেন, এরই মধ্যে ভুক্তভোগীর যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে আরো খবর জানবো। আমার সহকর্মী জাকারিয়া হৃদয় যুক্ত হচ্ছেন আমার সঙ্গে। হৃদয়, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। অভিযুক্ত আরেকজনকে কি পুলিশ গ্রেফতার করতে পেরেছে? এবং আমরা যেটি বলছিলাম যে মেডিকেল রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ, সেটির কি অবস্থা দেখছেন এখন? না, মেডিকেলের রিপোর্ট এখন পর্যন্ত হাতে এসে পৌঁছেনি। মানে গতকাল রাতে, যেহেতু রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, এবং আপনি জানেন যে এইসব ক্ষেত্রে সাধারণত একটু সময় লাগে, এবং আপ্রাণ চেষ্টা করছে গতকাল জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং পটুয়াখালী জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, তারা সকলেই কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছে, এবং যত দ্রুত সম্ভব দ্রুত সময়ের ভিতরে, মানে কম সময়ের ভিতরে যাতে সঠিক পরীক্ষা বা রিপোর্টটা যাতে তারা পেতে পারে, এবং যে নির্যাতিত যে তরুণ কলেজ শিক্ষার্থী তিনি যাতে ভালো একটা বিচার ব্যবস্থা পেতে পারে, সেই ব্যবস্থা যাতে হয় সেটি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন। আমি এখন একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি এটি হচ্ছে পটুয়াখালীর ডুমকি উপজেলার আলকি পাঙ্গাসি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। এইখান থেকে মাত্র 2 কিলোমিটার দূর হয়েছে তার ভিকটিমের নানা বাড়ি, যেখান থেকে মানে তার বাবার বাড়ি থেকে সে নানার বাড়ি যাচ্ছিল। আর এই পাশে এই যে রাস্তার পাশে যে ভিটাটা দেখতে পাচ্ছেন, এই ভিটাটা আসলে গত মঙ্গলবার রাতে যে সে বাড়ি থেকে নানার বাড়িতে যাবার পথে এই ভিটায় কিন্তু তাকে পাশবিক নির্যাতনের কথা অভিযোগ করা হচ্ছে, এবং সেটি মামলার এজাহারও কিন্তু সেটি উল্লেখ করা হয়েছে। এবং এর সাথে সাথে জাতীয় নাগরিক কমিটির যে সভাপতি, তিনি কিন্তু আজকে দুপুর নাগাদ পটুয়াখালী আসতে আছেন এবং সাংবাদিকদের সাথে ব্রিফ করবেন এবং ভিকটিমের পরিবারের সাথে তিনি কথা বলবেন। ধন্যবাদ হৃদয়। অবশ্যই সেই খবর আপনার কাছ থেকেই জেনে নেব। মাছ ও ট্রলার ব্যবসায়ী পরিচয়ে 5 মাস আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসা ভাড়া নেন আরসা প্রধান আতাউল্লাহ। গ্রেফতারের পর তার পরিচয় জেনে রীতিমতো হতবাক ভবনের বাসিন্দা সহ স্থানীয়রা। কেয়ারটেকারের দাবি, ভোটার আইডি কার্ড দিতে নানাভাবে সময় ক্ষেপণ করেছিলেন আতাউল্লাহ। সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার 6 নম্বর রোডের 10 তলা ভবন, পরিচিত সমিতি ভবন নামে। এই বাড়ির 8 তলার একটি ফ্ল্যাটে কয়েক মাস ধরেই বসবাস করছিলেন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি। কিভাবে বাসাটি ভাড়া নিলেন আতাউল্লাহ, পরিচয় বা কি দিয়েছিলেন, এসব প্রশ্নের উত্তর জানতে ঘটনাস্থলে টিম যমুনা। কেয়ারটেকারের দাবি, 2024 সালের নভেম্বরে বাসাটি ভাড়া নেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান। পরিচয় দেন মাছ ও ট্রলার ব্যবসায়ী। প্রথমে 3 তলা, জানুয়ারিতে চলে যান 8 তলায়। ভোটার আইডি কার্ড চাইলে নানা অজুহাতে সময় ক্ষেপণ করছিলেন বলে দাবি কেয়ারটেকারের। মাছের ব্যবসা করে, আর ওই যে নেতার যেটা ধরছে লিডার কাতারে হুজুর আছে লেভেলে,
হুজুর এটা আর হে শাসবত হয় না কি আর্মির চাকরি করে। কথা হয় পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে। তারা জানালেন বাসাটিতে আরও কয়েকজন থাকলেও চেহারা দেখেননি কেউ। তবে মাঝে মধ্যে দেখা মিলত আতাউল্লাহর। তবে পরিচয় জানার পর রীতিমতো বিস্মিত সবাই। ভয় লাগতেছে যে এরকম একটা মানুষ পাশে থাকছে অথচ কেউ জানে না শোনে না, আমরা পাশে রয়েছি। আমরা কখনো দেখতাম না যে এই রুমটাতে কখনো ওপেন থাকতো। হ্যাঁ, জানতাম এখানে বাচ্চা কাচ্চা আছে সবাই, কিন্তু আমরা কখনো দেখি নাই যে এখানে আজ পর্যন্ত আমরা কখনো চেহারা দেখি নাই। অবাক হয়েছেন আবাসিক এলাকার বাসিন্দারাও। তারা জানালেন এলাকার মসজিদে নামাজ পড়তে আসতেন আরসা প্রধান, তবে কেউ টের পাননি এত বড় দুর্ধর্ষ সন্ত্রাসী তিনি। সাধারণ মুসল্লির মতন যদি আইসে নামাজ পড়ে, সবাই তো মনে করে ভালো মানুষ, সবার সাথে সবাই মিশে। আসলে আমরা ভাবদারি নাই যে এরা এইরকম কাছে এখানে করে না করে, তো আমরা জানি না। আমাদের তো আতঙ্ক লাগতেছে দেখে শুন না। স্থানীয় বেশ কয়েকজনের মালিকানাধীন ভবনটি। ৮ তলার ওই ফ্ল্যাটের মালিক ইতালি প্রবাসী হালিম। দেখভাল করতেন তার বন্ধু খোরশেদ। যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। গত ১৭ মার্চ আরসা প্রধানসহ ৬ জনকে সেখান থেকে গ্রেফতার করে র্যাব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মেয়াদ পূর্তির পর এককালীন তোলা যাবে পেনশনের অর্থ। পোশাক খাতের কর্মীরা ৪০ বছর থেকেই পাবেন পেনশন সুবিধা। বিমা সুবিধার আওতায় আনা হবে পুরো কার্যক্রম। সর্বজনীন পেনশন স্কিম আকর্ষণীয় করতে এমন সব পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। জানিয়েছে পরিবর্তিত অবস্থায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতেই এমন উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন সবার আগে আর সার্বিক আর্থিক অবস্থার উন্নতি দরকার। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সবার জন্য পেনশন কার্যক্রম চালু করেছে সরকার। একটি নির্দিষ্ট সময় শেষ হলে মাসিক ভিত্তিতে পাওয়া যাবে জমা করা অর্থ। ২০২৩ সালে অনেকটা তড়িঘড়ি করে শুরু করা হয় কার্যক্রম। এর ফলে দেখা দেয় নানা অসঙ্গতি। পরিবর্তিত অবস্থায় কমেছে নতুনদের অন্তর্ভুক্তি, পুরনোরাও দিচ্ছেন না নিয়মিত চাঁদা। চাঙ্গা করতে সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। ৬০ বছর পূর্ণ হলেই প্রতি মাসে পেনশনের অর্থ দেবার নিয়ম থাকলেও এখন এককালীন কিছু অর্থ দেবার চিন্তা করছে সরকার। পাশাপাশি পোশাক শ্রমিকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ৬০ বছরের পরিবর্তে ৪০ বছর পূর্ণ হলেই অর্থ ফেরত দেওয়ার বিষয় নিয়ে হচ্ছে আলোচনা। গার্মেন্ট সেক্টরের ধরেন এমপ্লয়ার দুটাকেই কনভিন্স করতে হবে। আমরা এই উদ্যোগ নেয়ার চেষ্টা করতেছি যে তাদেরকে কিভাবে একটা সোশ্যাল সেফটি নেটের মধ্যে আনা যায়। এখানে গ্র্যাচুইটি অ্যাড করার জন্য আমরা অলরেডি এক্সারসাইজ শুরু করেছি যে কি করলে পরে মানুষ আরও বেশি আগ্রহী হয়। পেনশনকে বিমার আওতায় আনার ব্যাপারে বিমা কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয়েছে আলোচনা। দুর্ঘটনাজনিত কারণে কেউ কর্মক্ষমতা হারালে তার প্রিমিয়াম দেবার ক্ষেত্রে এগিয়ে আসবে বিমা প্রতিষ্ঠান। বিমাকে ট্যাগ করতে চাচ্ছে এই জন্যে যে বিমার আওতায় যদি আনতে পারি, কেউ হয়তো একজন শ্রমিক সে আমাদের স্কিমে ঢুকছে, সে হয়তো অ্যাক্সিডেন্টের আহত হলো, তখন তার কাজ নাই, তখন সে আমার মাসিক চাঁদা দিতে পারলো না। তখন বিমা যদি করা থাকে তাহলে পরে বিমা থেকে সে তার মাসিক চাঁদার সুযোগটা পাবে। পেনশনের 4 কর্মসূচিতে মোট গ্রাহক হয়েছেন ৩,৭৪,০০০ জন। চাঁদা জমা পড়েছে ১৬১ কোটি টাকা। এসব টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা আছে। সেই বিনিয়োগ থেকে ৩ কোটি টাকা মুনাফাও পেয়েছে কর্তৃপক্ষ। বলা হচ্ছে স্কিম চাঙ্গা করতে সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি দরকার। বর্তমানে যে ধরনের অর্থনৈতিক পরিস্থিতি যাচ্ছে, যে ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা যাচ্ছে, মানুষের যে ধরনের আয় পরিস্থিতি বা চাকরি বাকরির যে ধরনের পরিস্থিতি, তাতে এই ধরনের উদ্যোগগুলো নিয়েও কিন্তু আপনি অনেক বেশি আকৃষ্ট করতে পারবেন বলে মনে হয় না। বেসরকারি খাতে এই ধরনের দক্ষ ইনস্যুরার যারা রয়েছেন তাদেরকে কিভাবে এটার ব্যবস্থাপনায় এবং পরিচালনায় নিয়ে আসা যায় সেটা গুরুত্বপূর্ণ। শুধু ট্রেজারি বন্ডেই নয়, জমা হওয়া অর্থ বিকল্প মাধ্যমে বিনিয়োগের উপায় বের করতে কাজ করছে পেনশন কর্তৃপক্ষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আলু চাষ করে প্রায় প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। এবারও দুরাবস্থায়। হিমাগার দখলে নিয়ে কম দামে ফলন কিনে মজুত করছে ব্যবসায়ী সিন্ডিকেট। যমুনার অনুসন্ধানে উঠে এসেছে এই চিত্র। সিন্ডিকেটের জাতাকল থেকে চাষিদের বাঁচাতে পদক্ষেপ নেওয়ার তাগিদ সচেতন সমাজের। শফিক ছোটনের প্রতিবেদন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। আলু তোলার ভরা মৌসুম, জমি থেকে নতুন ফলন তুলতে মাটির সাথে মিশে একাকার কৃষাণী।
চাষিরা বলছেন এক একটি গাছে 1.5 থেকে 2.5 কেজি পর্যন্ত আলু ধরেছে, কিন্তু এর পেছনের যে গল্প সেটি বেশ সহজ নয়। দফায় দফায় সার কীটনাশকের দাম বৃদ্ধির কারণে এবার অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এই ফলন ঘরে তুলতে। 10-12 বস্তা দিল সার, ফসফেট, পটাশ মিলে 100 থেকে 110 টাকা কেজি আমরা বীজ সংগ্রহ করে এই ফসলটা লাগাইছি। মাঠ থেকে ফলন যাচ্ছে কৃষকের উঠোনে, এরপর সেখান থেকেই অনেকে ব্যাপারীর কাছে বিক্রি করে দিচ্ছেন, কেউ কেউ হাটে তুলছেন। এ অঞ্চলে আলু বিক্রির বড় হাট জয়পুরহাটের তিলকপুর। সপ্তাহে 2 দিন হাট বসলেও পণ্যের সরবরাহে ঠাসা। আলু কিনতে পাইকারও আসছেন, কিন্তু কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক। ব্যাপারীরা আলুর আমদানি দেখে নিতে চাচ্ছে না, স্টোর মালিক আছে জড়িত, তারাই তো সিন্ডিকেট করে এইভাবে দিয়ে দিচ্ছে। এই অভিযোগের সূত্র ধরে হাট থেকে এবার হিমাগারে টিম যমুনা। রাজশাহী অঞ্চলের কয়েকটি বড় বড় হিমাগার ঘুরে দেখা গেল সংরক্ষণের জন্য আলু নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন চাষিরা, অথচ মজুত হচ্ছে ব্যবসায়ীদের আলু। কৃষি মানুষগুলো এইগুলো আলুগুলো যেগুলো স্টক করতেছে তারা তো বুকিং এ পাচ্ছে না। যে আলুগুলো রাখা হচ্ছে এই আলুগুলোর বেশিরভাগ কাদের? ব্যবসায়ীকে, বেশি বড় বড় ব্যবসায়ীকে, যারা মনে করেন যে 1000, 2000, 5000 বস্তা আলু হয় তারে। তার মানে কৃষকের অভিযোগের সত্যতা পাওয়া গেল। সংশ্লিষ্টরা বলছেন রাজশাহী ও বগুড়া কৃষি অঞ্চলে এবছর আলু উৎপাদন হয়েছে প্রায় 36 লাখ মেট্রিক টন। বিপরীতে 160টি হিমাগারে ধারণ ক্ষমতা 18,90,000 টন। এসব হিমাগারে আলু সংরক্ষণে মাত্র 4 থেকে 5% সুযোগ পাচ্ছেন কৃষক। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। কোল্ড স্টোরেজে আলু রাখার কৃষকের জায়গা নেই, আজকে কৃষক আলুর দাম পাচ্ছে না। এই যে বড় বড় ব্যবসায়ীরা এবং কোল্ড স্টোরেজের মালিকেরা আলুকে কেন্দ্র করে একটা সিন্ডিকেট তৈরি করেছে। এসব বিষয়ে হিমাগার মালিকরা কথা বলতে রাজি নন। কৃষকদের দুরবস্থার জন্য আড়তদাররা নানা অজুহাত দিচ্ছেন। অধিক পরিমাণে আলু লাগাইছে এবং কোনো আলুর গাছে পচনশীল ছিল না, আলুর উৎপাদন বৃদ্ধি হয়েছে। সংরক্ষণ করার মতন স্টোর ক্যাপাসিটি বৃদ্ধি হলে কৃষকের এই লসটা হতো না। লোকসানের হাত থেকে কৃষক বাঁচাতে কৃষি অর্থনীতিবিদরা কয়েকটি উদ্যোগ নেয়ার পরামর্শ দিচ্ছেন, আর হিমাগারে সংরক্ষণ নীতিমালা বাস্তবায়নে নজরদারি বাড়ানোর আশ্বাস দিচ্ছেন কর্মকর্তারা। বিদ্যমান যে কোল্ড স্টোরেজ সেগুলোতে যাতে কর্পোরেট ব্যবসায়ীরা পুরা সুবিধাটা না নিয়ে ফেলে, এখানেও সরকারের একটা আইন প্রণয়ন করতে পারে। বিভিন্ন জায়গায় হিমাগার তৈরি করা হচ্ছে, ছোট 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 আকারে হিমাগার তৈরি করা হচ্ছে, সেটা যাতে কৃষকরা নিজস্ব ব্যবস্থাপনা আলু সংরক্ষণ করতে পারবে আর স্বল্প খরচে। আলু নিয়ে এই দুরবস্থা সবখানেই। চাষিরা দীর্ঘ অপেক্ষা করেও কোল্ড স্টোরেজে তাদের উৎপাদিত ফলন সংরক্ষণ করতে পারছেন না। এমন অবস্থায় উদ্বৃত্ত আলু রপ্তানির পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। অন্যদিকে চাষিদের দুরবস্থার স্থায়ী সমাধানে দেশে ধারণ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিকল্পিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। গাজায় জোরালো বিমান হামলার পাশাপাশি চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। উপত্যকার নেতজারিম করিডোরে নিয়ন্ত্রণ নিয়ে আবারও গাজাকে দুভাগে বিভক্ত করল তেল আবিব। এতে করে আবারও চলাচলে ভোগান্তিতে পড়তে হবে গাজাবাসীকে। যুদ্ধবিরতি উপেক্ষা করে লাগাতার 48 ঘণ্টা হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। রাতভর উত্তরাঞ্চলীয় বেত লাহিয়া গাজা সিটিতে চলে বোমা বর্ষণ। এতে প্রাণ গেছে আরও 70 ফিলিস্তিনির, যাদের মধ্যে জাতিসংঘের একজন বিদেশি কর্মীও রয়েছেন। দুদিনের হামলায় গাজায় মোট প্রাণহানি দাঁড়ালো 436 জনে। নিহতদের মধ্যে কমপক্ষে 183 জনই শিশু। 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ইসরায়েলের মধ্যে। তবে মঙ্গলবার যুদ্ধবিরতির শর্ত ভেস্তে দিয়ে আবারও উপত্যকায় হামলা শুরু করে আইডিএফ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি ঘরেই চলছিল গাজাবাসীর সংসার। পবিত্র রমজানের ইবাদত, আচার আনুষ্ঠানিকতা, জঞ্জালের বসতির মাঝেই সেহরি, ইফতার। তবে মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হলো স্বস্তিটুকু। আবারও জোরদার আগ্রাসন। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে দিশেহারা হয়ে পড়েছে গাজার মানুষ। আরও একবার অনিশ্চিত পথে যাত্রা, বাক্সপ্যাঁটরা নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা। বাতাস থেকে লাশের গন্ধ সরে না যেতেই গাজায় আবারও মৃত্যু হলো 4 শতাধিক ফিলিস্তিনির। মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে সেহরির সময় উপত্যকাটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। নিহতদের বেশিরভাগই শিশু ও নারী।
উত্তর ও দক্ষিণ গাজা দ্রুত খালি করতে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল। প্রাণ ভয়ে যে যেভাবে পারছেন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে চলেছেন হাজারো ফিলিস্তিনি। নতুন হামলা গাজাবাসীর মাঝে ছড়িয়েছে আতঙ্ক। দুহাত তুলে বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে। আমরা কেবলই এক জায়গায় একটু থিতু হয়েছিলাম, নিজেদের নিরাপদ মনে করছিলাম। এক রাতেই আবার সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। আবারও ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। এই রমজান মাসে আল্লাহ আমাদের কেমন পরীক্ষা নিচ্ছেন। আর কতদিন আমাদের এভাবে কাটবে? এই নিয়ে 10 বার নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি। কোনো টাকা নেই আমাদের কাছে। রমজান মাসেও না খেয়ে রোজা রাখছি। ওরা কোনো রাস্তা, জমি, এমনকি কোনো গাছও অক্ষত রাখেনি। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলের বরাবরের সাফাই, হামাসকে সমূলে ধ্বংস করতে হামলা চালিয়েছে তারা। শেষ রাতে ঘুমন্ত গাজায় হামলা করে ইসরায়েলিরা। যুদ্ধবিরতি চলায় মানুষের মাঝে কিছুটা হলেও শান্তি এসেছিল, রক্তপাত থেমেছিল, কিন্তু ঘুরে ফিরে আবারও আতঙ্ক, রক্তপাত দেখতে হচ্ছে গাজাবাসীকে। মঙ্গলবারের রাত সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। 15 মাসের মাঝে সবচেয়ে ভয়ানক ও বর্বর। ইসরায়েল তার সর্বশক্তি দিয়ে হামলা চালিয়েছে। আল্লাহ আমাদের সহায় হন। এদিকে গাজায় আবারও নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মধ্য ও দক্ষিণ গাজায় এরই মাঝে টহলে নেমেছে আইডিএফ সেনারা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। গাজায় আবার অভিযান শুরুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। নাগরিকদের শঙ্কা, নেতানিয়াহু প্রশাসনের এমন সিদ্ধান্তে ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মিরা। তাদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে গায়ের জোরে এই অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী। গাজা ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদে মুখর স্বয়ং ইসরায়েলের নাগরিকরাই। এক পর্যায়ে আন্দোলনে বাধা দেয় ইসরায়েলি পুলিশ। নিজেদের নিরাপত্তা বাহিনীর কাছেই এমন বাধা পেয়ে যেন আরও প্রতিবাদী হয়ে ওঠেন আন্দোলনকারীরা, যা এক পর্যায়ে পরিণত হয় সংঘর্ষে। আমি হাইফা থেকে এখানে এসেছি শুধু এই আন্দোলনে অংশ নিতে। নেতানিয়াহু স্বৈরশাসকে পরিণত হচ্ছেন, তাকে থামাতেই হবে। বিক্ষুব্ধ ইসরায়েলিরা বলছেন, গাজায় এভাবে অমানবিক হামলা অযৌক্তিক। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে এমন অভিযান। এই সিদ্ধান্তে ঝুঁকির মুখে পড়বেন হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিরা। গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নেতানিয়াহু। তার এই সিদ্ধান্তের জন্য 59 জিম্মির মৃত্যু হতে পারে, কারণ এই জিম্মিরা সবাই হামাসের টানেলে বন্দী। যুদ্ধ করে তাদের মুক্তি সম্ভব নয়, আলোচনার মাধ্যমেই এটি সম্ভব। গাজায় হামলা বন্ধই শুধু নয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগও দাবি করা হয়। মনে হচ্ছে হঠাৎ করে আমাদের সরকারে কি জানি পরিবর্তন হয়ে গেছে। এমন তো হওয়ার কথা ছিল না। মনে হচ্ছে মন্ত্রীদের সামনে আর কোনো পথ খোলা নেই। কিন্তু আমরা চুপ করে থাকবো না, আমরা প্রতিবাদ জানাবই। এর আগেও গাজায় অভিযানের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ হয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থানে। অভিযোগ, ক্ষমতা টিকিয়ে রাখতেই বলির পাঠা বানানো হচ্ছে হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় ফের ইসরায়েলের অমানবিক হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার রাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে পার্কের মোড় এবং আবু সাইদ চত্বর ঘুরে এসে আবারও প্রধান ফটকে শেষ হয় মিছিলটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। বলেন, চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা করে ইসরায়েল, আবারও প্রমাণ করেছে তারা যুদ্ধাপরাধী। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই প্রতিবাদ সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। পরে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে লক্ষ্মীপুরেও। বুধবার রাতে শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কার্যক্রম।
এ সময় ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদও জানান তারা। চীনে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা কম হলেও প্রদেশ ভিত্তিক ইফতার আয়োজনে থাকে নানা বৈচিত্র্য, বাহার আর ধরন। ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইফতার করেন একসাথে। যাতে যোগ দেন বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থীরাও। পরিবার থেকে দূরে থাকলেও নিজেরাই একটা পরিবার হয়ে সেহরি ও ইফতার করার মাধ্যমে সিয়াম পালন করছেন তারা। চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন আহমেদ রেজা। মাগরিবের আজানের সুরেলা ধ্বনি, মুয়াজ্জিনের কণ্ঠে রোজাদারদের ইফতারের আমন্ত্রণ। চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর টিয়ানফু স্কোয়ারের সানজাং মসজিদের এই আজান মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধের আহ্বান। ভেতরে সুবিন্যস্ত টেবিলে রোজাদারদের ইফতার মোনাজাত করে রোজা ভাঙেন মুসল্লিরা। প্রথম ধাপে কেবল খেজুর, চা এবং এক প্রকার স্যুপ। সারাদিন রোজা রেখে এভাবেই শুরু ইফতারের। এরপর নামাজে অংশ নেন সকলেই। পুরুষের পাশাপাশি এখানে নামাজের ব্যবস্থা আছে মহিলাদের জন্যও। এখানে মূলত সাংজাং একটি মসজিদ রয়েছে যেখানে মুসলিম সম্প্রদায়ের সবাই মূলত ইফতার করেন একসাথে, এবং সেই ইফতারের কার্যক্রমটি কিভাবে করেন আমরা সেটি দেখাতে চাই। আসসালামু আলাইকুম। মুসল্লিদের নামাজের পরে শুরু হয় ইফতারের দ্বিতীয় পর্ব। সেখানে মুরগি ও গরুর মাংসের পাশাপাশি নুডলস সহ মসজিদ থেকে নানা পসরা পরিবেশন করা হয়। মসজিদের ইফতারে চীনা মুসলিম নাগরিকদের সাথে যোগ দেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশের মুসলমানরাও। When I came here, I saw all the people are praying, doing iftars. I'm so happy to be here because the way they arrange how to eat here. The Chinese people, they are helpful and they are very good people. But when we meet Muslim people, we always feel good. চেংদুতে উচ্চশিক্ষা গ্রহণে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমন ইফতারের অভিজ্ঞতা বিরল। তবে এই প্রদেশের চীনা নাগরিকদের সহযোগিতা ও মুসলিম সম্প্রদায়ের এমন একত্রিত হওয়া অবশ্যই বিশেষ বলছেন শিক্ষার্থীরা। পরিবার ছেড়ে আসলে প্রথম রোজা করা এটা আসলে অনেক কষ্টদায়ক। চাইনিজ মানুষগুলো আসলে অনেক বন্ধু স্বরূপ এবং তারা খুবই ভালো। সেহরি শেষ করে আমাদের ক্লাস শুরু হয়, দেন আবার ক্লাস শেষ করে আইসা ইফতার করতে হয়। তবে দেশ পরিবার ছেড়ে এত দূরে ইফতার করলেও সেখানে অবস্থানরত সকলে মিলেই যেন একটি পরিবার, তাও মনে করিয়ে দিলেন কেউ কেউ। আসলে আমরা এখানে নিজের দেশ ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে থাকি। এখানে যারা আছে তারাই আমাদের পরিবার। রমজানের যে একটা আমেজ এটা তৈরি হয়, সবাই একসাথে বসে আমরা ইফতার করি। ইফতারের পর আবারও এশার নামাজের জন্য ব্যস্ততা বাড়ে মুসল্লিদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, সিচুয়ান, চীন। পবিত্র রমজান মাসে দেশীয় ইফতারের স্বাদ নিতে বিভিন্ন রেস্তোরাঁয় ভিড় করছেন কুয়েতের প্রবাসীরা। এ উপলক্ষে দেশটির হোটেল, রেস্টুরেন্টগুলোতে রয়েছে নানা আয়োজন। প্রবাসীদের পাশাপাশি স্থানীয় এবং অন্যান্য দেশের নাগরিকও আগ্রহী হচ্ছেন বাংলাদেশি ইফতারের প্রতি। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্য ও চিত্র বিস্তারিত। দেশ ও পরিবার থেকে দূরে থাকার কষ্ট রমজান মাসে আরও ব্যাপক হয়ে পড়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনির মতো নানা খাবার খেতে ব্যাকুল থাকে তাদের মন। এই ব্যাকুলতাকে কিছুটা হলেও শান্ত করছে কুয়েতের বাংলাদেশি রেস্তোরাঁগুলো। সারা বছর নানা দেশি খাবার বিক্রি করলেও রমজান ঘিরে তাদের থাকে বিশেষ আয়োজন। ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপের সাথে সাথে তারা বিক্রি করছেন চিকেন বিরিয়ানি, চিকেন মশলা, চিকেন ললিপপ সহ মুখরোচক নানা খাবার। বাংলাদেশি যত ভাই আছে, যত আত্মীয় স্বজন আছে, সবাই বাংলাদেশি খাবার পছন্দ করে। ওই হিসেবে আমরা বাংলাদেশি খাবার তৈরি করছি। আমাদের বাঙালি, ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান, পাকিস্তানি খাদ্য আছে, সবই আমাদের এখানে প্রেজেন্ট আছে। বাংলাদেশিরা যারা আছে তারা যে খাওয়াগুলো পছন্দ করে, ওই খাওয়াগুলো নিয়েই আমরা মোটামুটি একটা ভালো আয়োজন হয় আমাদের এখানে। তার সাথে যেহেতু আমরা আরবি দেশে আছি, বিভিন্ন দেশের আছি, লোক আছে এখানে, তাদের সবার কথা চিন্তা করেও আমাদেরকে ইফতারিটা তৈরি করতে হয়। দেশীয় নানা খাবারের স্বাদ পেতে এসব রেস্তোরাঁয় প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দেশি ও বিদেশি ক্রেতা। সুস্বাদু এসব খাবার পেয়ে খুবই খুশি তারা।
আমাদের জন্য মোটামুটি পেঁয়াজ বুট এবং বেগুনি থেকে শুরু করি পাশাপাশি জিলাপি এবং শাহী হালিম সহ অত্যাধুনিক ইফতারগুলো আমাদের জন্য বাংলাদেশে যে ইফতারগুলো প্রচলন সেগুলো আমাদের জন্য আয়োজন করে আমরা নিয়ে মোটামুটি আমরা ইফতার করতে পারি। পাশাপাশি 2টি হোটেলে আছে, বাংলাদেশি সব খাবারই পাওয়া যায়, পাশাপাশি আমরা বাংলাদেশে বিরিয়ানি হালিম এগুলোও পাওয়া যায়। শুধু বাংলাদেশি নয়, কুয়েতে বসবাসরত অন্যান্য দেশের নাগরিকরাও আগ্রহী বাংলাদেশি এসব খাবার নিয়ে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ভোলায় বেড়িবাঁধের জিও বস্তার কাজ করাকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে এক ছাত্রদল নেতা মারা গেছেন। বুধবার রাতে রাজধানী আনার পথে মারা যান মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ। স্থানীয়রা জানান, নুরুদ্দিন মার্কেট সংলগ্ন বেড়িবাঁধের কাজ করা নিয়ে স্থানীয় প্রভাবশালী সোহাগ বদ্দার ও গিয়াসউদ্দিন মিঝির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাশেদ সহ দুপক্ষের অন্তত 8 জন আহত হয়। রাশেদ সোহাগ বদ্দারের সমর্থক বলেও জানিয়েছেন স্থানীয়রা। চট্টগ্রামের রাউজান ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। বুধবার বিকেল থেকে দফায় দফায় হয় সংঘর্ষ। ঘটনাস্থলে পুড়িয়ে দেওয়া হয় 5টি মোটরসাইকেলও। সংঘর্ষে যুবদল কর্মী কাইয়ুম গুলিবিদ্ধ ও যুবদল নেতা গাজী মোর্শেদ কিরিচের কোপে গুরুতর আহত হন। কাইয়ুম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী এবং মোর্শেদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থক বলে জানা গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। বুধবার বিকেলে নান্দাইল পৌর এলাকায় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ মাঠ এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। পুলিশ জানায়, বিকেলে ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এদিকে একই স্থানে পাল্টা অনুষ্ঠানের কথা জানায় স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। এ নিয়ে দুপুরের পর থেকেই নতুন বাজার এলাকায় অবস্থান নেয় দুপক্ষ। বিকেলে বাধে সংঘর্ষ। এ সময় আহত হয় 10 জন। তাদের ময়মনসিংহ মেডিকেল পাঠানো হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পে উঠেছে কারচুপির অভিযোগ। দ্বীপবাসী বলছে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজও এগোচ্ছে ধীর গতিতে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে স্থাবর অস্থাবর সম্পদ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হচ্ছে। মেঘনায় জেগে ওঠা এক বিস্তীর্ণ জনপদ নোয়াখালী হাতিয়ার নলেজচর। জীবিকা নির্বাহে কৃষি আর মাছ আহরণই ভরসা। বন্যা ঘূর্ণিঝড়ের সাথে লড়াইটাও নিত্যকার। আরেক আতঙ্ক নদী ভাঙন। প্রতি বছরই বর্ষা মৌসুমের আগে ভাঙন শুরু হয়। এবছরও নদীগর্ভে বিলীন চরবাসীর ভিটেমাটি, ফসলি জমি। ভাঙন রোধে গেল বছর এপ্রিল থেকে জিও ব্যাগ ফেলার কর্মসূচি শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যে প্রকল্পের ব্যয় 378 কোটি টাকা। তাতেও খুব একটা ভরসা পাচ্ছে না দ্বীপবাসী। হাজার হাজার লোক কিন্তু ভাঙি উড়ে গেছে, আরো কিছু লোক আছে যেগুলো এগুলো আতঙ্ক আছে, ঘুম নেই নিম নেই। আশা কি ভরসা কি আমাদের, ভাঙি যাইতেছে সবটা ভাঙি যাইতেছে। আমার কাজ করতেছে, এরা কইতেছে এরকম করে, এরকম করবো, এরকম হবে, হবে করতে করতে মানে আশাই দিতেছে আমাদেরকে। কাজের ধীরগতিতে দিন দিন বাড়ছে ভাঙনের তীব্রতা। জিও ব্যাগ সহ ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। রয়েছে প্রকল্পের গুণগত মান নিয়েও প্রশ্ন। দ্বীপবাসী বলছে, আসছে বর্ষায় ক্ষতির মুখে লক্ষাধিক মানুষ। এখন বালি 2 নাম্বার দেয়, একবারে মাটি বালু দেয়। এই মাটি বালুগুলো দিলে বস্তার ভিতরে থাকবে না। 1,05,000 বস্তা এখানে পড়ার কথা, সেখানে 20,000 বস্তা পড়ে নেয়। এভাবে বলে আমাদের এলাকার ক্ষতিগ্রস্ত হবে, এলাকায় ভেঙে যাবে। সময় আছে মাত্র 1 মাস। 1 মাস পরে যদি এই কাজটা যদি পুরো ক্লিয়ার না করে, তাহলে কিন্তু এগুলা এসব বস্তা রাস্তাগুলো থাকবে না, উড়ে চলে যাবে। প্রকল্পের অগ্রগতি নিয়ে দায়সারা জবাব ঠিকাদারি প্রতিষ্ঠানের। তবে নিবিড়ভাবে কাজ পর্যবেক্ষণের দাবি পাওবোর। এটা তো দেখাশোনা করে পানি উন্নয়ন বোর্ড নিজেই দেখাশোনা করে। মানে আমরা যদি বালি খারাপ দিই, ওরা রিজেক্ট করে দিবে, আবার চেঞ্জ করে দিই, দিন দেয় না। প্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন, তবে কাজের গতি আপনারা যেরকম বলছেন যে স্লো, আসলে কিছু মাস আগেও কিন্তু এরকম কিছুটা স্লো ছিল। আমরা এই জন্য বারবার ওনাদেরকে তাগাদাপত্র দিয়েছিলাম। জনগণের জানমাল রক্ষায় পাওবোর তত্ত্বাবধানে 13টি প্যাকেজে 4.9 কিলোমিটার নদীটির ভাঙন রোধের কাজ চলমান। 2026 সালে জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
ঈদ উৎসবে শিশুদের আনন্দটাই থাকে সবচেয়ে বেশি। ঈদের নতুন পোশাক নিয়ে সবার মাঝে আগ্রহ থাকলেও সবচেয়ে বেশি অপেক্ষায় থাকে শিশুরাই। নতুন নতুন পোশাকে সেজে উঠতে যেমন ভালোবাসে, ঠিক তেমন নতুন পোশাক কিনতে যাওয়াটাও তাদের জন্য আনন্দের উপলক্ষ। সময়ের সঙ্গে কেবল বড়দের পোশাকে নয়, ছোটদের পোশাকেও এসেছে ভিন্নতা, নান্দনিকতার ছোঁয়া। ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ। ছোটদের জন্য এটি আরও বিশেষ কিছু। তাদের পোশাকগুলো শুধু আরামদায়কই নয়, দেখতে হয় নজর কাড়া ও উৎসবের রঙে রঙিন। এবারে ঈদ উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউসগুলো এনেছে নান্দনিক ডিজাইন ও আরামদায়ক ফেব্রিকের শিশু কালেকশন। আমি হলো সারাদিন লেহেঙ্গা কিনে আবার একটা জামাও কিনি। এবার কন্যা শিশুদের জন্য থাকছে সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা, পার্টি ফ্রক। সুতি ও নেটের পোশাকের উপর সুতা, পুঁতি বা সিকোয়েন্স কাজের বাহারি ডিজাইনের পোশাকের চাহিদা বেশি। তবে পোশাকের ভিন্নতায় থাকছে ফুলের নকশা ও কার্টুনের প্রাধান্য। আমি লেহেঙ্গা কিনতে চাই। আমি একটা সুন্দর পার্টি ড্রেস কিনতে চাই ব্লু কালারের। আমার এমনি যেগুলো এসব টাইপ টপ আমার এসব পছন্দ। এবারে আমি 3 পিস টাইপের ড্রেস কিনতে চাই। তিনজনকে নিয়ে আসছি, তিনজনের জন্য 3 রকমের 2টা-3টা করে ড্রেস নিয়েছি। বাচ্চাদের 3 পিস, তারপরে বাচ্চাদের রাম্পার আছে, তারপর নিউবর্ন বেবিদের অনেক ড্রেসই আসছে। নতুন নতুন কালেকশন আছে, গারারা, সারারা, আফগান। সবচেয়ে বেশি গারারা, সারারা বিক্রি হচ্ছে এখন। ছেলে শিশুদের পোশাকে সব থেকে বেশি ব্যবহার হচ্ছে সুতি, লিনেন, পাতলা খাদি কাপড়। বরাবরের মতোই রয়েছে ছোট হাতার ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পায়জামা, পাঞ্জাবি। একরঙা পাঞ্জাবি ছাড়াও পাতলা খাদি কাপড়ের চেকের ব্যবহার রয়েছে। তাছাড়া বুকে ও হাতায় এমব্রয়ডারির হালকা কাজের পাঞ্জাবির চাহিদাও রয়েছে বেশ। শিশুদের জন্য আমি আজকে তো আসছি পাঞ্জাবি নিব প্রথমে, এরপর হচ্ছে টি শার্ট দেখবো, জিন্স প্যান্ট দেখবো, এগুলাই হচ্ছে প্রায়োরিটি। যদি মনে হয় এটা কমফোর্টেবল হবে দেন সেটা আমরা সিলেক্ট করবো এবং সেটা পারচেস করবো। আমি আমার বাচ্চার জন্য সুতিগুলা বেশি খুঁজতেছি। বাচ্চাদের জন্য সুতি আরামদায়ক কটনের মধ্যে কিছু একটা নিতে। টি শার্ট, প্যান্ট, জিন্সের, তারপরে পাঞ্জাবিও নিয়েছে। পাঞ্জাবিটা চলতেছে, টি শার্ট সেট যেটা চলতেছে, শার্ট সেট চলতেছে। ছোটদের পোশাকে লাল, হলুদ, নীল, গোলাপি, ফিরোজা, হালকা সবুজ রঙের ব্যবহার বেশি দেখা যাচ্ছে। তাছাড়া গরমের বিষয়টা মাথায় রেখে লিনেন বা সুতি কাপড়ের ওপর জোর দেওয়া হচ্ছে। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। সরগরম রংপুর সহ উত্তরাঞ্চলের ফুটপাত। দাম কম, তাই নিম্নবিত্তের পাশাপাশি ফুটপাতে ভিড় বেড়েছে সীমিত আয়ের মানুষ এবং মধ্যবিত্তেরও। দোকানিদের দাবি ডেকোরেশন খরচ না থাকায় মানসম্পন্ন পণ্য কম লাভেই বিক্রি করছেন তারা, তাই ভিড় একটু বেশি। রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, সুপার মার্কেট মোড় হয়ে টাউন হল পর্যন্ত এলাকা। ফুটপাতে সব বয়সী নারী পুরুষের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ক্রেতাদের উপস্থিতিতে সরগরম পুরো এলাকা। এমন দৃশ্য এখন উত্তরের 16 জেলা ও উপজেলার ফুটপাতগুলোতে। ক্রেতাদের কাতারে নিম্ন মধ্যবিত্তের পাশাপাশি যোগ দিয়েছেন নির্ধারিত আয়ের মানুষ। দাম কম হওয়ায় আয়ের সাথে সঙ্গতি মেলাতেই ফুটপাতে ভিড় বাড়াচ্ছেন ক্রেতারা। ফুটপাতে একটু সাশ্রয়ভাবে কেনা যাচ্ছে, এই জন্য অনেকে মার্কেট থেকেও ফুটপাতের উপরে বেশি আপনার নির্ভরশীল হচ্ছে। পরিবারের অনেকের জন্য কেনাকাটা করলাম, আরও কিছু করব। আমার সাধ্যের মধ্যে ফুটপাতে আমি পাচ্ছি। আপাতত শাড়ি কেনা হয়েছে, প্যান্ট কেনা হয়েছে, আর এখন আবার জামা কেনার জন্য দেখতেছি। বেচা বিক্রিও বেশ ভালো। দোকানিদের দাবি ডেকোরেশন খরচ না থাকায় মানসম্পন্ন পণ্য কম লাভেই বিক্রি করতে পারছেন তারা। বেচাকেনা হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। মার্কেটে এই যে আপনার মনে করেন কম পাচ্ছে 2 টাকা, সেম জিনিসে মার্কেটেও যা পাচ্ছে ফুটপাতেও তাই পাচ্ছে। সবাই আসতেছে, আর মূলত ফুটপাত কি ভাই রোডের মধ্যে সবাই দেখতেছে, দেখার সময় নিয়ে যাচ্ছে। আমরা এই যে প্রতিটা 2 পিস যেগুলো বেচতেছি, ঠিক আছে, এগুলো আমরা 20 টাকা, 30 টাকা, 40 টাকা, সর্বোচ্চ 50 টাকা লাভ করে মাল বিক্রি করি, যার কারণে আমাদের কাছে সবাই কেনাকাটা করে। এটা আমরা এখানে 300, 350 টাকায় বেচতেছি, আর যদি মার্কেটের দোকানে নিতে যায় এটা 600 টাকা, 700 টাকায় কিনতে হবে। পোশাকের পাশাপাশি ফুটপাতে দেদারসে বিক্রি হচ্ছে মেয়েদের প্রসাধনী সহ ছেলেদের প্যান্ট, বেল্ট, মানিব্যাগ ও বিভিন্ন সামগ্রী। রংপুর সহ উত্তরাঞ্চলে প্রতি বছর ঈদের মৌসুমে অন্তত 35,000 ব্যবসায়ী তাদের ফুটপাতের দোকানে বেচা বিক্রি করেন।
এর প্রত্যেকটি দোকানে 20 থেকে 30,000 টাকা পর্যন্ত বেচা বিক্রি হয়। 350 টাকা। সরকার মাধবুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছে জাতীয় ফুটবল দল, যেখানে জয় দিয়ে হামজা চৌধুরীর অভিষেক রাঙানোর প্রত্যাশা তপু বর্মনের। রক্ষণভাগের এই তারকা জানিয়েছেন, প্রথম দিনের অনুশীলনেই হামজা চৌধুরী দলের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন। ভারতে আরও অন্তত 3টি সেশন পাবে দল, ফলে সেখানেও হামজার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন অন্য ফুটবলাররা। আগামী 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ, যে ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে সাবেক লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর। সকাল 9টায় কলকাতার উদ্দেশ্যে ছাড়বে দলকে বহনকারী বিমান। সেখান থেকে ম্যাচ ভেন্যু শিলংয়ে পৌঁছাবে হেভিয়ার ক্যাব্রেরা শিষ্যরা। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার, এবং আমাদের চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।